ফারহান হাসতে হাসতে বলল, গাড়ি রেডি স্যার, কিন্তু আগে ডিস্টেন্স মেনটেন করুন। জনসম্মুখে রোম্যান্স করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে আমার মতো সিঙ্গেলদের সামনে। আরভান মুচকি হেসে আয়াতের কপালে একটা গভীর ভালোবাসার স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা এটা, সবকিছুতেই শুধু ব্যাঘাত ঘটায়। বাকিটা বাড়িতে গিয়ে সুদে আসলে উসুল করব মিসেস, তৈরি থেকো। আরভানের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় আয়াত শিউরে উঠল। লজ্জায় রাঙা হয়ে সে আরভানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। ফারহান আয়াতের দিকে হাত বাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, চলে আসো আয়াত, এই খারস লোকটার সাথে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। বড় ভাইয়ের সেফ প্রোটেকশনে চলে আসো। আরভান ফারহানের দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার আমার বউকে টাচ করার সাহস করবি না। বউয়ের আশেপাশে যদি তোকে ঘুরঘুর করতে দেখি, তবে তোকে গুলি করে উড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ফারহান দমে যাওয়ার পাত্র নয়। সে পকেটে হাত দিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, মুখে বড় বড় কথা বললেই হয় না এভি, আমিও দেখব তুই কি করিস। আজ এই মুহূর্তে যদি তুই আমাকে একটা সুন্দরী বউ এনে দেওয়ার প্রতিশ্রুতি না দিস, তবে আয়াতকে আমি কিডন্যাপ করব। আগে আমার জন্য বউ নিয়ে আসবি, তারপর নিজের বউ ফেরত পাবি। ডিল? আরভান বাঁকা হাসল, পেছনে তাকিয়ে সেই কাঠের বাড়িটার দিকে ইশারা করে বলল, ওই বাড়িতে একজন বৃদ্ধা আছেন, তুই চাইলে এখনই ওনার সাথে তোর বিয়েটা করিয়ে দিতে পারি। সারা জীবন ওনার সাথে রোমান্টিক ডিনারে পাখিদের কিচিরমিচির শুনে দিন কেটে যাবে তোর। যাবি নাকি? চল, কথা বলে আসি। ফারহান গালি দিয়ে উঠল, শালা, তুই আস্ত একটা হারামি। দেখিস তোর কপালে কোনোদিন প্রপার ভালোবাসা বাসর রাত জুটবে না। জুটবে না মানে জুটবেই না, আমার অভিশাপ রইল। আরভান এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বেগার্স ক্যান নট বি চুজার্স মাই ফ্রেন্ডস। বাসর অলরেডি হয়ে গেছে আমার, তোর এই অভিশাপ নিজের পকেটে ভরে রাখ। কি? আয়াত আর ফারহান দুজনেই একসাথে চিৎকার করে উঠল। আয়াত বড় বড় চোখে আরভানের দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল। আরভান বুঝতে পারল মুখ ফসকে সে কি একটা বোমা ফাটিয়ে দিয়েছে। নিজের অপ্রস্তুত ভাবটা কাটাতে সে ফারহানের হাত থেকে গাড়ির চাবিটা এক ঝটকায় কেড়ে নিল। তারপর ফারহানের কোনো উত্তরের তোয়াক্কা না করে আয়াতকে পাজা কোল করে তুলে নিয়ে সোজা গাড়ির দিকে হাঁটা দিল। ফারহান পেছনে হাঁ করে দাঁড়িয়ে রইল। তার নারী বিদ্বেষী হিসাবে পরিচিত বন্ধুটি যে এতটা ঠোঁটকাটা আর বেসামাল হয়ে উঠবে, তা সে স্বপ্নেও ভাবেনি। সে চিৎকার করে বলল, এভি, আমাকে নিবি না? আমি কি হেঁটেই যাব? আরভান পেছনে না ফিরেই চেঁচিয়ে জবাব দিল, তুই আসলে আমার ফেলে আসা নষ্ট গাড়িটা কে আনবে? ওটা ঠিক করে চালিয়ে নিয়ে আসিস। গুড লাক মাই ব্রাদার। ফারহান বিড়বিড় করে এক গাদা অশ্রাব্য গালি দিয়ে পকেটে হাত ঢোকালো। তার কপালটাই এমন, বন্ধু রোম্যান্স করে আর তাকে মেকানিকের কাজ করতে হয়। আয়াত কাঁপা কাঁপা গলায় আরভানের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যি কাল রাতে মানে? আরভান আয়াতের দিকে তাকিয়ে বাঁকা হাসল, জাস্ট এ জোক মিসেস। ফারহানের জ্বালানোর জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? বেচারা এখন সারা পথ এটা নিয়েই পাজলড হয়ে থাকবে। আয়াত আরভানকে শক্ত করে জড়িয়ে ধরে হেসে ফেলল। আরভানের গলার কাছে মুখ গুজে সে ফিসফিস করে বলল, আপনি এতটা খারাপ আগে জানা ছিল না। একটা কথা বলি আরভান। বলুন মিসেস। আপনাকে মাঝে মাঝে আমার পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় মানুষ মনে হয়। আবার কখনো মনে হয় আপনি একটা জেদি বাচ্চা, যে নিজের প্রিয় খেলনা কাউকে ছুঁতে দিতে চায় না। আরভান আয়াতকে গাড়িতে বসিয়ে দিয়ে তার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। ওর চোখে তখন গভীর এক প্রশান্তি আর অধিকার বোধের নেশা। আরভান ধীর লয়ে বলল, তুমি আমার খেলনা নও আয়াত, তুমি আমার সেই অস্তিত্ব যা হারিয়ে গেলে আরভান চৌধুরীর নামটাই কেবল একটা অর্থহীন শব্দে পরিণত হবে। আমি জানি আমি বড্ড রুক্ষ, হয়তো বড্ড নিষ্ঠুর, কিন্তু এই নিষ্ঠুরতার আড়ালেও যে মানুষটা তোমাকে
পাগলের মতো আগলে রাখতে চায়। তাকে কি চিনতে পেরেছ? আয়াতের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে আরভানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিনতে পেরেছি আরভান। সেই মানুষটাকেই তো আমি নিজের ভয়ঙ্কর সুন্দর ভুল হিসাবে মেনে নিয়েছি। আরভান আয়াতের রক্তিম গালে নিজের অধরের উষ্ণ ছোঁয়া দিয়ে এক মুহূর্তের জন্য সময়টাকে থামিয়ে দিল। ওর স্পর্শে আয়াতের সারা শরীরে যেন এক পশলা বিদ্যুৎ বয়ে গেল। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসলো গাড়ি স্টার্ট দিয়ে। সে আয়াতের দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাসর নিয়ে ফারহানকে যা বলেছি সেটা কিন্তু পুরোপুরি মিথ্যা নয় আয়াত। কাল রাতে তুমি আমার ওপরে ঠিক যে পজিশনে ছিলে আর যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে, ওটা কোনো রোমান্টিক বাসর রাতের চেয়েও কম ছিল না। সো টেকনিক্যালি আই অ্যাম রাইট। আয়াতের মুখ লজ্জায় আরও লাল হয়ে উঠল। সে কোনো কথার উত্তর দিল না, আরভানের দিকে ফিরে তাকালোও না। লোকটা যে এত সুন্দর করে নির্লজ্জের মতো কথা বলতে পারে তা ওর জানা ছিল না। আয়াত শুধু জানালার বাহিরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবল, এই অদ্ভুত মানুষটাকে কোনোদিন বুঝে ওঠা বোধহয় তার সাধ্য নেই। থানার ভেতরে এসি চলে উত্তেজনার পারদ যেন টগবগ করে ফুটছে। চেয়ারে বসে রাগে ফেটে পড়ছেন মিস্টার স্মিথ। তার সামনে ফোনের লাউড স্পিকারে আরশাদ চৌধুরীর শান্ত কণ্ঠস্বর ভেসে আসছে, যা স্মিথকে আরো বেশি উত্তেজিত করে তুলেছে। স্মিথ চিৎকার করে বলেন, আরশাদ, পুলিশ তোমার ছেলের নামে কেস নিচ্ছে না। তারা বলেছে তোমার ছেলে নাকি অতি ভদ্র, সে এইসব করতেই পারে না। তুমি কি তাদের বলবে যে তোমার ওই ভদ্র ছেলেটা আসলে কি জিনিস? জেসিকাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। আরশাদ চৌধুরী অপর পাশ থেকে অত্যন্ত ধীর স্থির ভাবে বলেন, স্মিথ, শান্ত হও। পুলিশ তো আর আবেগে চলে না, তারা তথ্য প্রমাণে চলে। জেসিকা প্রাপ্তবয়স্ক, সে হয়তো আরভানের সাথেই আছে, তবে সেটা অপহরণ হিসাবে না হয়ে গোপন অভিসারও হতে পারে। আমার ছেলে যদি তাকে কোথাও রেখেও থাকে, তবে সেটা নিশ্চয়ই জেসিকার সম্মতিতে অথবা তার নিজের কোনো বোকামির ফল। তার কথার এই দ্ব্যর্থবোধক মানে পুলিশ বা স্মিথ কেউই পরিষ্কার বুঝতে পারল না। সামনের চেয়ারে বসা পুলিশ কর্মকর্তা হাই তুলে বিরক্তি নিয়ে স্মিথকে বলল, দেখুন মিস্টার স্মিথ, আপনার মেয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। সে হয়তো কোথাও ওভারডোজ ড্রিঙ্ক করে পড়ে আছে। তার জ্ঞান ফিরলে সে নিজেই ফিরবে। আপনি বরং বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমান। শুধু শুধু আরভান চৌধুরীর মতো একজন সম্মানিত ব্যক্তিকে বিরক্ত করবেন না। স্মিথ রাগে টেবিলের ওপরে সজোরে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালো। মজা করছেন আমার সাথে? এর আগের বার বিজনেস পার্টিতে ওই ছেলে সবার সামনে আমার মেয়েকে থাপ্পড় মেরেছিল। আর কালকের সিসিটিভি ফুটেজেও পরিষ্কার দেখা গেছে আরভান জেসিকার গাল কতটা নৃশংসভাবে চেপে ধরে তাকে করিডোরে টেনে নিয়ে গিয়েছিল। এত কিছুর পরও আপনারা বলছেন ও নির্দোষ? আপনারা জেনে বুঝে হাত গুটিয়ে বসে আছেন। আমার মেয়ে নিশ্চয়ই ওই আরভানের কাছে আছে। ওর বাড়ি তল্লাশি করবেন কি না বলুন, না হলে আমি ওপর মহলে কথা বলে ব্যবস্থা নিতে বাধ্য হব। আরশাদ চৌধুরী ওপার পাশ থেকে তাচ্ছিল্যের হাসি হাসলেন, অফিসার, এত রক্তচাপ বাড়িয়ে কি লাভ? উনি একজন উদ্বিগ্ন বাবা। আপনি বরং ওনার সন্তুষ্টির জন্য একবার আরভানের বাড়ি গিয়ে দেখে আসুন। আমার ছেলে যদি অপরাধ করে থাকে, তবে তাকে পুলিশে জেরা ফাঁস করতেই পারেন। এটাই স্বাভাবিক। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, তাই না? আরশাদ চৌধুরীর নিজের ছেলের প্রতি এই নিরপেক্ষতা স্মিথকে একটুও অবাক করল না। তিনি জানেন এই লোক যে কোনো রূপ ধরতে পারে। আরশাদ চৌধুরীর কাছে সম্পর্ক কেবলই একটা দাবার গুটি। প্রয়োজন হলে সে নিজের ছেলেকে কাঠগড়ায় দাঁড় করাতেও পিছপা হবে না। তবে তার এই সম্মতির পেছনে যে বড় কোনো উদ্দেশ্য, রহস্য আছে, তা স্মিথের মস্তিষ্কে তখন কাজ করছিল না। পুলিশ অফিসার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। ঠিক আছে মিস্টার স্মিথ, আপনি যখন পিছু ছাড়ছেনই না, তখন চলুন।
তবে আমার বিশ্বাস এভির মতো একজন বিজনেস টাইকুনের হাতে একটা মেয়েকে কিডন্যাপ করার মতো সস্তা সময় তবুও নেই। তবুও নিয়ম রক্ষার খাতিরে আমরা যাব আপনার সাথে। কিন্তু যদি সেখানে কিছু না পাওয়া যায়, তবে তবে এই হ্যারাসমেন্টের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। স্মিথ দাঁতে দাঁত চেপে বলল, আমি সব দেখে নেব, চলুন। গাড়ির মাঝে পিন পতন নিরাপত্তা। আয়াত পাশে বসে ঘাড় কাত করে আরভানের তীক্ষ্ণ মুখাবয়বের দিকে তাকিয়ে আছে। আরভান ড্রাইভ করতে করতে স্টিয়ারিং এ আঙ্গুলের ড্রাম করে আলতো স্বরে বলল, মিসেস, আপনার দৃষ্টি সংযত করুন। আপনার চোখের এই তীব্র নেশায় আমি ড্রাইভিং এ মনোযোগ দিতে পারছি না। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমাদের এই অসমাপ্ত রোম্যান্সটা হাসপাতালেই শেষ করতে হবে। আয়াত দৃষ্টি সরালো না, বরং আরো গভীর হয়ে জিজ্ঞেস করলো, আরভান, আপনার বুকের ওই গভীর ক্ষতটা কিসের? ওটা কিভাবে হয়েছিল? আরভান এক মুহূর্ত থমকে গেল, তারপর বাঁকা হেসে বলল, এত কিছু কিভাবে দেখেন বলুন তো? কাল রাতে কি তবে আমার অজান্তেই আমার ইজ্জত লুটে নিয়েছেন? আয়াত ঝট করে মুখ ঘুরিয়ে নিল। ছি, আমি কি আপনার মতো চরিত্রহীন নাকি যে ওইসব করব? আমি চরিত্রহীন, অসভ্য? তাহলে আপনি কি মিসেস? আপনার যা ভাবসাব দেখছি তাতে মনে হচ্ছে আপনি আমার চেয়েও এক ধাপ এগিয়ে যাবেন। কাল রাতে তো নিজেই ঝাঁপিয়ে পড়লেন, এখন আবার সাধু সাজছেন। আয়াত রাগ সামলিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, কথা ঘোরাচ্ছেন কেন? আরভানের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে সামনের রাস্তার দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, নিজেই পুড়িয়েছি। আয়াত থমকে গেল, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। শ্বাসরোধ করা গলায় বলল, মানে? কোনো অসুস্থ মানুষ কিভাবে নিজের বুক এভাবে গভীর ক্ষত করে পুড়িয়ে ফেলে? যাদের বুকের ভেতরে যন্ত্রণা প্রচন্ড বেশি থাকে আয়াত, তারা বাইরের চামড়া পুড়িয়ে সেই ব্যথাটা আড়াল করার চেষ্টা করে। ওটা আমার এক চরম ভুলের মাসুল। আরভানের স্বরে আজ কোনো নাটকীয়তা নেই, আছে কেবল এক বিষণ্ণ সত্য। আয়াত কিছু বলতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গাড়িটা বাড়ির সদর দরজায় আসতেই আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। দেখা গেল কয়েকজন পুলিশ সিকিউরিটি হ্যাক করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আরভান গাড়ি থামিয়ে দ্রুত নেমে এগিয়ে গেল। আরভান শীতল কণ্ঠে প্রশ্ন করলো, এভরিথিং রং অফিসার? আমার বাড়ির সদর দরজায় আপনাদের এই অযাচিত উপস্থিতি ঠিক কী কারণে? পুলিশ অফিসার সামনে এগিয়ে এসে বলেন, হ্যালো মিস্টার আরভান, সরি ফর দ্যাট বাট আই হ্যাভ টু ডু ইট। জেসিকা নামের এক তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবার দাবি আপনি তাকে অপহরণ করেছেন। কাল রাত থেকে সে মিসিং। মিস্টার আরভান, আপনি কি কিছু জানেন? আরভান পকেট থেকে একটা হাত ঢুকিয়ে অবজ্ঞার স্বরে হাসল, অন্য হাত বাড়িয়ে বাড়ির লক কোড দিয়ে দরজাটা খুলে দিতে দিতে বলল, আপনাদের ইনফরমেশন ভুল অফিসার। কারণ আমার এত ফালতু সময় নেই যে একটা সস্তা মেয়েকে অপহরণ করে পাহারা দিয়ে বসে থাকবো। আয়াত সন্দিহান দৃষ্টিতে আরভানের দিকে তাকালো। আরভান ওর দৃষ্টি দেখে ভুরু নাচালো। তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আয়াত ফিসফিস করে বলল, জেসিকা কোথায় আরভান? সত্যি করে বলুন। আশ্চর্য, আমি কিভাবে জানবো? কাল সারাটা সময় আমি তো তোমার সাথেই ছিলাম। তুমি কি আমার সাক্ষী নও? আয়াত আরভানের শার্টের হাতাটা খামচে ধরে বলল, প্রথমবার জেসিকার সাথে রোম্যান্স করার জন্য আমাকে ফিয়ান্সে বলে এ, হাতে হাত বেঁধে ঘুরিয়েছিলেন। এবার যদি সত্যি আপনি জেসিকাকে স্পর্শ করে থাকেন, তবে আগে আপনার হাত ভেঙে ফেলবো, তারপর আঙ্গুলগুলো কুচি কুচি করে কাটবো। মনে রাখবেন কথাগুলো। আরভান অবাক হয়ে তাকিয়ে রইল। আয়াত, এটা তোমার কোন রূপ? আমাকে হুমকি দিচ্ছ? আয়াত স্থির দৃষ্টিতে আরভানের দিকে তাকিয়ে বলল, আপনার মতো গিরগিটির সাথে থাকতে থাকতে আমিও এখন রূপ বদলাতে শিখেছি। এখন থেকে আপনি ঠিক আপনার মতোই হব, আর আপনাকে সেটা সহ্য করতে হবে, ঠিক যেমনটা আমি এ পর্যন্ত সহ্য করেছি। আরভান এবার একটু দমে গেল। সে নিচু স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে আয়াত, অধিকার নিতে বলেছিলাম। এখন দেখছি তুমি একেবারে আমায় গিলে ফেলতে চাইছো।
প্লিজ এই রূপ বাদ দিয়ে আগের সেই শান্ত আয়াত হয়ে যাও। আয়াত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার জন্য এই আয়াতই ঠিক আছে। আগের আয়াত আপনাকে সামলাতে পারবে না। আর অধিকার যখন নিতেই বলেছেন, তখন আমি তা নিয়েই নিয়েছি। এখন আর ফেরানোর পথ নেই। আরভান নেশালু চোখে আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। বুঝে নিন কিন্তু ম্যাডাম, আমিও যদি আবার নিজের অধিকার ফলাতে শুরু করি, তবে আপনার কি হাল হবে ভেবেছেন? আয়াত কম্পিত স্বরে আরভানের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে বলল, আপনাকে বারণ করেছে কে, মিস্টার? আরভান এক মুহূর্তের জন্য যেন সব ভুলে আয়াতের ঠোঁটের দিকে ঝুঁকে পড়ল। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় স্মিথ এসে আরভানের শার্টের কলার ধরল। আমার মেয়ে কোথায় এভি? কাল থেকে ওর কোনো খবর নেই। আরভান বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। স্মিথের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, আপনারা সবসময় আমার রোমান্টিক সিনের মাঝে কেন আসেন বলুন তো? আপনার মেয়ে কোথায় আমি কিভাবে জানবো? আমি কাল পুরোটা সময় আমার স্ত্রীর সাথেই কাটিয়েছি। বিশ্বাস না হলে দেখুন আমার স্ত্রীর পায়ের এই ক্ষতটা কালকের বুনো জঙ্গলে দৌড়ানোর চিহ্ন। স্মিথের দৃষ্টি এবার আয়াতের দিকে পড়ল। মেয়ের মুখে এই আয়াতের কথা সে বারবার শুনেছে। আয়াত কিছুটা কুঁকড়ে গিয়ে আরভানের পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, উনি এভাবে কেন তাকাচ্ছেন আমার দিকে? আমি তো কিছু করিনি। আপনার বাবাও আমার দিকে এক অদ্ভুত চোখে তাকান। কেমন যেন লাগে আমার। আরভানের চোখ দুটো মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। সে গম্ভীর গলায় বলল, কেন? আমার বাবা তোমার দিকে কিভাবে তাকায়? জানি না, ঠিক বোঝাতে পারবো না। বড্ড অস্বস্তিকর দৃষ্টি। আরভান কিছু একটা ভাবল। পুলিশ অফিসার বাড়ি তল্লাশি করে ফিরে এসে বললেন, সরি মিস্টার স্মিথ, আমরা পুরো বাড়িতে এমন কাউকেই পাইনি। মিস্টার আরভান, আপনাকে হ্যারাস করার জন্য আমরা দুঃখিত। আরভান আয়াতের দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে পুলিশকে বলল, ইটস ওকে অফিসার, চাইলে আরও খুঁজুন। এমনকি আজকের রাতটা এখানে থেকেও যেতে পারেন। আমাদের একটা এক্সট্রা রুম আছে। আমি আর আমার স্ত্রী তো একই রুমে ঘুমাই, সারা রাত জড়িয়ে ধরেই কাটাই। বাকিটা যদি একা কাটাতে হয়, আপনাদের কষ্ট হয়। আহা! আয়াত আর সহ্য করতে পারল না। সে আরভানের পায়ের উপরে সজোরে একটা লাথি বসিয়ে দিয়ে গটগট করে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল, আস্ত একটা অসভ্য। আরভান ব্যথায় পা চেপে ধরে একগাল হাসল। পুলিশ আর স্মিথ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আর আরভান নিজের বিজয়ের তৃপ্তির হাসি নিয়ে আয়াতের পিছু পিছু ভেতরে ঢুকে গেল।